জ্যামিতি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এর আগে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়তেছিলাম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেরই চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ চ্যাপ্টারে 16টা লেকচার ছিল। আশা করি তোমরা সেটা দেখেছো এবং বুঝতে পারছো। তো আমরা প্রথম পত্রের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে সরল লেখা, অধ্যায় 3। তো সরল লেখার মধ্যে অনেকগুলো অংশ আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। 3.1 থেকে শুরু করে 3.7 পর্যন্ত, অর্থাৎ 7টা অংশ আছে। এই 7টা অনুশীলনীতে 7 ধরনের অঙ্ক আছে আসলে, এই জন্য 7টা চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে। তো প্রথমে আসি আমরা, যেহেতু চ্যাপ্টারের নাম হলো সরল লেখা, তার আগে বলে নেই এটা যেহেতু জ্যামিতি লেকচার বা জ্যামিতিক চ্যাপ্টার, এই জ্যামিতি আমরা প্রথম পত্রের 2টা চ্যাপ্টার পড়ব। একটা তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো সরল লেখা, চতুর্থ অধ্যায় হচ্ছে বৃত্ত। তো এই সরল লেখা চ্যাপ্টারটা অনেক সহজ, প্রথম থেকে মনোযোগী হওয়া লাগবে, না হলে কিন্তু বোঝা একটু কঠিন হবে। আর হলো প্রথমে আমরা এই বেসিক নিয়ে কিছু আলোচনা করি। সরল লেখার ব্যাপারে যে একটা বেসিক জানা দরকার। ছোটোবেলায় আমরা শিখেছি সরল লেখার সংজ্ঞা। সে সংজ্ঞা জিজ্ঞেস করলে অনেকেই পারবে, যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই এবং উচ্চতা নাই, তাকে সরল লেখা বলে। আসলে সরল লেখার ধারণাটা ওভাবেই আসছে, ওখান থেকেই আসে যে নগণ্য উচ্চতা এবং নগণ্য গভীরতা, কী বলে, প্রস্থ বিশিষ্ট কোনো একটা বস্তুই সরল লেখা নির্দেশ করে। যেরকম একটা বস্তুকে যদি আমরা চিন্তা করি যে তার উচ্চতাও নেই, প্রস্থও নেই, দেখবো যে আস্তে আস্তে সরল লেখা হয়ে গেছে। যেরকম আমাদের যে বই, প্রত্যেকটা বই, এক একটা বইকে যদি মনে করি যে গভীরতা বা পুরুত্ব শূন্যের কাছাকাছি, অর্থাৎ সেটা ওই পুরুত্ব নাই বললেই চলে, তার মানে এটা কমতে একসময় একটা পৃষ্ঠের মতো হয়ে যাবে। এরপরে যদি বলি যে এর প্রস্থ শূন্যের কাছাকাছি, প্রস্থ নাই, তাহলে প্রস্থকে যদি আমরা আস্তে আস্তে কমাইতে শূন্যের কাছাকাছি নিয়ে আসি, নগণ্য অবস্থায় নিয়ে আসি, তাহলে দেখবো যে শুধু দৈর্ঘ্য আছে। আসলে ওটাকেই বলা হয় সরল লেখা। তো গণিতবিদ ইউক্লিড বলছেন প্রস্থবিহীন দৈর্ঘ্যকেই সরল লেখা বলে। প্রস্থবিহীন দৈর্ঘ্যকে রেখা বলে, আর রেখা যদি সরল হয় তাহলে তাকে সরল লেখা বলে। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারবো ছোটোবেলার পড়া। এটা আমরা ছোটোবেলায় যে জ্যামিতি পড়েছি, মনে করে দেখো, উপপাদ্য ছিল, সম্পাদ্য ছিল, অঙ্কন করতে হতো এবং একটা রাশি লেখা থাকতো, একটা প্রশ্ন লেখা থাকতো, প্রমাণ করতে হতো, চিত্র আঁকতে হতো, বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন, অনেক কিছু লিখতে হতো। আসলে অনেকগুলো জটিল ছিল। ওই জ্যামিতিগুলোকে বলা হয় ইউক্লিডিয়ান জ্যামিতি। আর এখন আমরা যে জ্যামিতি পড়ব, সেই জ্যামিতি হলো স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি কেমন তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বলি, তোমরা যারা এসএসসিতে হায়ার ম্যাথ পড়েছো, 11 অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি নামের একটা চ্যাপ্টার ছিল, 4টা অংশ ছিল, 11.1 থেকে শুরু করে 4 পর্যন্ত। তো যারা হায়ার ম্যাথ পড়েছো তারা তো ধারণা পেয়েছো, আর যারা হায়ার ম্যাথ পড়ো নয় তারা আমার ক্লাসকে প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করলে আস্তে আস্তে সবই বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো এই স্থানাঙ্ক জ্যামিতি অনেক গুরুত্বপূর্ণ। আসলে জ্যামিতি এবং বীজগণিতের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করা বা একটা ব্রিজের মতো কাজ করা বা একটার সাথে সম্পর্ক সৃষ্টি করার ক্ষেত্রে এই স্থানাঙ্ক জ্যামিতি খুব গুরুত্বপূর্ণ। স্থানাঙ্ক জ্যামিতি প্রথমে ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে এবং পিয়েরে দে ফরম্যাট, এই দুজন বিজ্ঞানী এই জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জিনিসটাকে অবতারণা করেন বা আবিষ্কার করেন। এর মধ্য দিয়ে স্থানাঙ্ক জ্যামিতির আবিষ্কার হয়। তো কার্তেশীয় সমতল কি, এ ব্যাপারে একটু আলোচনা করি, অল্প দিয়ে একটা কথা বলি। একটা তল, যেরকম আমরা এই যে হোয়াইট বোর্ড দেখছি, এই হোয়াইট বোর্ডে একটা তল, এটা কিন্তু সমতল, সমান, উঁচু নিচু নাই। তো এই একটা তলের মধ্যে যদি আমরা এভাবে খাড়া দুইটা রেখা আঁকি, দুটো রেখা একটাকে ছেদ করছে লম্বভাবে, আঁকার পরে এই দুইটা রেখা দেখো একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম দিয়েছেন মূল বিন্দু। আর এই যে ভূমির সাথে সমান্তরাল আনুভূমিক যে একটা রেখা আঁকা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে এক্স অক্ষ। আর যেটা খাড়া দেখতেছি উলম্ব রেখা, এটার নাম দিয়েছে ওয়াই অক্ষ। এই যে দুইটা রেখা পরস্পরভাবে সেট করলো, খাড়া সেট করবো, মূল বিন্দু হলো। তো এই তলের মধ্যে এত কিছু দেওয়ার পরে এই তলটার নাম দিয়েছেন হলো কার্তেশীয় সমতল। আমরা এখন শিখব কার্তেশীয় সমতলে কিভাবে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় বা একটা বিন্দুকে স্থাপন করা হয়। যেরকম আমরা ছোটোবেলায় শিখেছি ছক কাগজে একটা বিন্দুকে স্থাপন করো, এক্স ওয়াইয়ের মান ধরে যে স্থাপন করেছি, আসলে সেটাই হলো কার্তেশীয় সমতল, সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
যেরকম আমি এভাবে লিখলাম, দেখো লিখলাম একটা কার্তেশীয় সমতল এক্স এবং ওয়াই অক্ষ নির্ধারণ করলাম। এটা মূলবিন্দু, এটা এক্স, এটা ওয়াই, না এক্স প্রাইম, এটা ওয়াই, ওয়াই প্রাইম। এই যে কার্তেশীয় সমতল, এখন এই কার্তেশীয় সমতলের কিছু বৈশিষ্ট্য আছে, ছোটোবেলায় তোমরা শিখেছো, তারপর আমি আরেকবার আলোচনা করছি। এই মূলবিন্দু থেকে চারদিকে যে চারটা রেখা গেছে, চারটা বৈশিষ্ট্য আছে। যেরকম ডান দিকে গেলে এটা এক্সের মান ধনাত্মক বোঝানো হয়, বাম দিকে গেলে এক্সের মান ঋণাত্মক। মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে ওয়ের মান ধনাত্মক বোঝায়, আর নিচের দিকে আসলে ওয়ের মান ঋণাত্মক বোঝায়। তো তোমাদের ছোটোবেলায় যে অঙ্ক করেছো এক্স ওয়ের মান নির্ণয় করে, যেরকম করে প্রথম বর্ণ দিয়ে আটকানোর পরে ধরো 2, 3 এরকম একটা সংখ্যা দেখছো তোমরা। এই যে 2, 3 মিলে আসলে একটা বিন্দু নির্দেশ করে। এটা কিভাবে স্থাপন করেছো তোমরা? প্রথমে এক্সের মান, প্রথমটা হলো এক্সের মান, তারপর একটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তো এক্সের মান ধনাত্মক, তাই ডান দিকে 2 ঘর, এবং ওয়াইয়ের মান হলো ধনাত্মক, তাহলে উপরের দিকে 3 ঘর। এভাবে 3 ঘর দিয়ে আমরা এইভাবে একটা বিন্দু স্থাপন করেছি। এটা বোঝাই হলো 2, 3। একইভাবে যদি এই পাশে হয়, মনে করো আর একটা বিন্দু নিচ্ছি, -2, -3, -2 + 3, তাহলে এটা কী হবে? এক্সের মান যেহেতু নেগেটিভ, তাহলে বাম দিকে আসবে 2 ঘর, আবার ওয়াইয়ের মান 3 প্লাস, তার উপর দিকে যাবে 1, 2, 3। এইভাবে কিন্তু এখানে তো দাগ কাটা নাই, ছক কাগজে কিন্তু দাগ কাটা আছে। তাহলে -2, 3 এই বিন্দুটা এখানে হলো। একইভাবে যদি আমি অন্য একটা বিন্দু নেই, যেমন -3 নিলাম, -4 নিলাম, দেখো তিনটাই নেগেটিভ, তাহলে এই দিকে আসবে -3, 3 ঘর, আবার নিচের দিকে যাবে 4 ঘর, 1, 2, 3, 4, যেহেতু দুটোই নেগেটিভ, এক্সের মান নেগেটিভের জন্য বাম দিকে, আর এক্সের মান ওয়াইয়ের মান নেগেটিভের জন্য নিচের দিক, তাহলে এখানে, তাহলে -3, -4। একইভাবে যদি আমি আরেকটা বিন্দু নেই, যেমন নিলাম হলো 3, 4, 3, -4, 3 ডান দিকে যাবে, এই যে এক্সের মান, যেহেতু এক্সের দিকে যাবে 3 ঘর, আর -4 নিচের দিকে 1, 2, 3, 4, তাহলে এইভাবে, তাহলে -3, -4। এই যে এইভাবে দেখো, এই যে 4টা চতুর্ভাগে আমি দেখালাম, 4টা যে চতুর্ভাগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই যে দুইটা রেখা যে পরস্পর ছেদ করার কারণে 4টা অংশে বিভক্ত হয়েছে, প্রত্যেকটাকে এক একটা চতুর্ভাগ বলে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ একটা বিন্দুর অবস্থান যদি আমি নির্ণয় করি, এরকম দুইটা সংখ্যা দেওয়া থাকে, এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকে, তাহলে সেই বিন্দুটাকে ছক কাগজে স্থাপন করা যে ছোটোবেলায় শিখেছি, সেটি আমি আরেকবার আলোচনা করলাম। তো আমরা শিখে নিই, এটাকে প্রথম চতুর্ভাগ বলে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ইংরেজি বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। তো খেয়াল করো, এখানে যে সংখ্যাটা আছে, যে বিন্দুটা, এই দুইটা বিন্দু কিন্তু ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগে দুইটার সংখ্যাই ধনাত্মক, প্লাস প্লাস হলে প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আর যদি মাইনাস প্লাস হয়, দেখো এটা মাইনাস, এই যে প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, তাহলে এই চতুর্ভাগে। দুইটাই যদি মাইনাস হয়, তাহলে এই চতুর্ভাগে। আর যদি প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মানে প্লাস মাইনাস হয়, তাহলে চতুর্থ চতুর্ভাগে। তো একটা বিন্দু কিভাবে একটা ছক কাগজের উপরে বা কার্তেশীয় সমতলে স্থাপন করতে হয়, সেটা আমরা শিখতে পারলাম। তো আমরা এখন শিখব কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক আসলে কি। তো দেখো, প্রথমে আমরা এখানে একটা কার্তেশীয় সমতল কল্পনা করছি। এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, কার্তেশীয় সমতল, যেটা কার্তেশীয় স্থানাঙ্ক বোঝাচ্ছি। তো খেয়াল করো, মনে করো পি একটা বিন্দু, আমরা ধরে নিলাম এখানে পি একটা বিন্দু, এই বিন্দু। এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা কী টেকনিক অবলম্বন করি? প্রথমে এর আগে যে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম কীভাবে, এক্স অক্ষের দিকে, যেমন এটা যদি এর উপরে লম্ব আঁকি, তাহলে এক্স অক্ষের দিকে ধরো নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যাওয়ার পরে, আবার এখান থেকে উপরের দিকে ওয়াই অক্ষের দিকে নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে পি বিন্দু পাই। তো এখানে আমরা পি এক্স ওয়াই ধরে নিয়েছি, ধরলাম এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তার মানে এক্স অক্ষের দিকে এক্স একক গেলাম, আবার এক্স অক্ষ থেকে পি বিন্দু থেকে ওয়াই অক্ষ গেলাম, তাহলে এই বিন্দুটা পেয়ে যাই, এক্সের মান এবং ওয়াইয়ের মান। তখন আমরা লিখি কী করে? এভাবে লিখি, এই যেভাবে লিখি, এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় সমতলে একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের একটা পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয়
কার্তেশীয় সিস্টেম বা কার্তেশীয় স্থানাঙ্ক। যদি আমরা এই চতুর্ভাগে একটা বিন্দু হয় তাহলে এক্সের মান নেগেটিভ হবে, এক্সের মান নেগেটিভ হলে এই চতুর্ভাগে হবে, আবার এক্সের মান ওয়াইয়ের মান নেগেটিভ দুটি হয়ে গেলে এই পাশে চতুর্ভাগে হবে, একটু আগে যে আলোচনা করলাম আমরা। এরপরে যদি এক্সের মান পজিটিভ ওয়াইয়ের মান নেগেটিভ হয় তাহলে এই চতুর্ভাগে অবস্থান করবে। তো এই যে এই সিস্টেমে দুইটা সংখ্যা এক্সের মান এবং ওয়াইয়ের মান দিয়ে দিয়ে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা, এই যে এইটাকে বলা হয় ভুজ আর ওয়াইকে বলা হয় কোটি অথবা অ্যাবসিসা বা অর্ডিনেট। তো এই যে এক্সের মান এবং ওয়াইয়ের মান ভুজ এবং কোটি এর মাধ্যমে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি, এই সিস্টেমটাকে বলা হয় পোলার সিস্টেম। এবং এই যে স্থানাঙ্ক পদ আমরা ব্যবহার করলাম, স্থানাঙ্ক কীভাবে যে প্রথম বন্ধনী দিয়ে পিটা একটা বিন্দু একটা বর্ণ দিয়ে ডেনোট করা হয়েছে। তো এই যে এক্স এবং ওয়াই কমা দিয়ে আবার প্রথম বন্ধনী আটকানো হয়েছে, এটাকে বলা হয় স্থানাঙ্ক, মানে স্থানটা নির্ণয় করার জন্য যে অঙ্কগুলো ব্র্যাকেটের মধ্যে আটকানো হয়েছে সেটাকে বলে স্থানাঙ্ক। এই স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। যদি আমরা একটা সংখ্যা ব্যবহার করি, মনে করো পি বিন্দুটা শুধু এক্স হয় না, সংখ্যা আছে ওরা -3 4, তাহলে এই বিন্দুটা কী হবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর যাবে, 1 2 3 ঘর, আর উপরের দিকে যাবে 4 ঘর, 1 2 3 4, মনে করো এই বিন্দুটা। তাহলে পি বিন্দুর অবস্থান হবে এখানে -3 4। তাহলে আমরা এই যে এক্সের মান এবং ওয়াইয়ের মান দিয়ে যে এই যে লিখলাম বন্ধনী দিয়ে -3 4, এই স্থানাঙ্কটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, কারণ এখানে এক্সের মান আছে এবং ওয়াইয়ের মান আছে। এখানে কিন্তু ওয়াই হলো ও হলো মূলবিন্দু। আর পোলার সিস্টেমটা হলো এরকম, পোলার সিস্টেমে এভাবে এক্স ওয়াই অক্ষ না, জাস্ট একটা অক্ষকে স্থির ধরা হয়। মনে করো এই একটা অক্ষ স্থির, এই বিন্দুটা হলো মূলবিন্দু বলছি না, সরি, মেরুবিন্দু ও, আর এটা হলো এক্স, এটা হলো একটা স্থির রেখা। এখন আমি এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করব। ধরো পি বিন্দুটা এখানে আছে, এই অবস্থান নির্ণয় করবো। এই অবস্থান নির্ণয় করার জন্য একটা টেকনিক অবলম্বন করা যায়, খেয়াল করো। যদি আমরা এখান থেকে এই ও থেকে পি এ বরাবর যদি সরাসরি আমরা দূরত্ব নির্ণয় করি, এই দূরত্বটা যদি আমাদের জানা থাকে, আর যদি জানা থাকে এই ও এক্সের সাথে একটা কোণ উৎপন্ন করছে, কোণটা হলো থিটা, তাহলে কিন্তু সহজে আমরা বলতে পারবো যে থিটা কোণ উৎপন্ন করে মূলবিন্দু থেকে একটা দূরত্ব ধরলাম হলো আর, এই আর দূরত্ব আর থিটা কোণ উৎপন্ন করার কারণে আমরা এই দুইটা জিনিসকে ব্যবহার করে আমরা পি বিন্দু পেয়ে যাব। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় পোলার সিস্টেম, আর এই স্থানাঙ্কটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে অবশ্যই মনে করবা প্রথম বন্ধ দিয়ে আটকানোর ভিতরে দুইটা সংখ্যা, যেহেতু এটা 2 ডাইমেনশনাল এক্স ওয়াই শুধু, বা দুইটা সংখ্যা ব্যবহার করে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছি, তাই এটা 2 ডাইমেনশনাল, যে কারণে কমা দিয়ে দুইটা সংখ্যা থাকবে আর বন্ধনী থাকবে, এটাকে স্থানাঙ্ক বলে। তো এই যে আর থিটা যেখানে লিখছি আর থিটা, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। এখানে কিন্তু এক্স ওয়াই জেড কোনো অক্ষ নাই, শুধু এই দুইটা জিনিস আর এবং থিটা। তো এই বিন্দুটা যদি এই দিকে হয় তখন কি হবে, কীভাবে নির্ণয় করব, তখন এই বিন্দু থেকে এই ও বিন্দু যদি যোগ করি, ধর পি বিন্দু এটাই, তাহলে এটা হলো আর, আর এই আদি অক্ষ যে এটার সাথে উৎপন্ন যে কোণ, এটা হলো থিটা। আবার যদি বিন্দুটা এখানে হয়, খেয়াল করো এখানে মনে করে পিটা বিন্দুটা, তাহলে এই ও থেকে এটুকু হবে আর, আর এই মূল রেখার সাথে এই যে উৎপন্ন করলো কোণ, এটাকে বলা হয় থিটা। তাহলে এটা হবে আর থিটা, মানে আর এবং থিটার মানের উপর নির্ভর করে, আর এর মান যদি বেশি, থিটার মান যদি বেশি হয় তাহলে এটা কিন্তু আস্তে আস্তে এভাবে ঘুরতে থাকবে, এটাও হবে আর থিটা। তো আমরা জানি যে কোণ যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরে সেটা ধনাত্মক কোণ। আমরা ঘড়ির কাঁটার উল্টা দিক অ্যান্টি ক্লকওয়াইজ যদি হিসাব করি, সেক্ষেত্রে এই আর এর মান হবে ধনাত্মক, আর যদি ক্লকওয়াইজ এই দিকে হিসাব করি, এই দিকের সাথে উৎপন্ন করি, তাহলে সেটা হবে ঋণাত্মক। তো আমরা একটা হিসাব করি ঘড়ির কাঁটার উল্টা দিকে যায়। একইভাবে যদি পি বিন্দু এখানে হয়, এই পুরো কোণটা হবে থিটা, আর এই দূরত্বটুকুন হবে হলো আর। এই সিস্টেমের খেয়াল করে, এই সিস্টেমে ও বিন্দুকে বলা হয় পোল বা মেরু বিন্দু, আর ও এক্সকে বলা হয় ইনিশিয়াল লাইন বা আদি রেখা। এই রেখার সাপেক্ষে কিন্তু আমাদের সব কিছু করতে হচ্ছে। আর দুইটা সংখ্যা ব্যবহার করছে আর এবং থিটা, এই আরকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর। আর হলো ব্যাসার্ধ ভেক্টর, আর এই হলো ভেক্টর কোণ। এটা হলো ব্যাসার্ধ বা দূরত্ব। এভাবে মনে রাখতে পারি যে মেরুবিন্দু থেকে বিন্দুটার দূরত্ব, সরাসরি যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আর, আর থিটা হলো আদিরেখার সাথে উৎপন্ন কোণ। তাহলে এই যে এই স্থানাঙ্কটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, আর এই স্থানাঙ্ককে বলা হয় এই যে পি এক্স ওয়াই, এই স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখন আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তৈরি করব।
তো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক কেমন দেখেছিলাম, একটা বিন্দু পি নিয়েই দেখাচ্ছি এক্স ওয়াই, আর একটা বিন্দু ওই বিন্দুটাই নিয়ে দেখাই হলো আর থিটা। আমরা এক্স ওয়াই থাকলে সেটাকে কার্টেসীয় স্থানাঙ্ক বলছিলাম, আর আর থিটা থাকলে সেটাকে বলেছিলাম পোলার স্থানাঙ্ক। এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, অথবা পি এবং এ পি কাটা দেয়, এই দুইটার মধ্যে সম্পর্ক মানে এক্স ওয়াই আর থিটার মধ্যে সম্পর্ক। তো দেখো আমি চিত্র এঁকে দেখাচ্ছি। প্রথমে দুইটা স্থানাঙ্কটাই একটা তলের উপরে আমরা আঁট করি, এদিকে তাকালে বুঝতে পারবা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা যদি এখানে বিন্দুটা নেই, ধরো এটা পি বিন্দু ধরেছিলাম, প্রথমে পি বিন্দু নিলাম, পি এক্স ওয়াই একটা বিন্দু। এই বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব টানি, তাহলে এইটুকুর দূরত্ব হয় এক্স, এইটুকুর দূরত্ব হয় ওয়াই। এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, এভাবেই নির্ণয় করতে হয়। এখন যদি আমি এই পোলারের স্থানাঙ্কটাও এখানেই দেখাই, তাহলে এইটুকুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর, এটাকে বলা হয় আর, আর এই কোণটাকে বলা হয় থিটা। এখন আমরা দেখি যে এটার নাম দেই হলো এম, পি এম হলো লম্ব এর উপরে। তাহলে পি এম যদি লম্ব হয়, পি ও এম একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ। এখন আসি এই এক্স ওয়াই আর থিটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এটা সহজেই জানি, আগেই শিখেছি যে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তো ভূমি বাই অতিভুজ সমান যদি কস থিটা হয়, এখানে এই যে থিটার সাপেক্ষে চিন্তা করলে এটা হলো ভূমি, মানে এক্স হলো ভূমি, ও এম হলো ভূমি, আর লম্ব হচ্ছে পি এম বা ওয়াই, আর ও পি অথবা আর হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ পি ও এম এ, কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ মানে এক্স ডিভাইডেড বাই আর। আমি একবারে ওই ও এম ও পি না লিখে এখান থেকে আর আর যদি গুণ করি, সুতরাং এক্স ইকুয়াল আর কস থিটা। একটা সম্পর্ক পেয়ে গেছি, দেখো এটার নাম দিলাম 1 নম্বর। আবার যদি খেয়াল করো, আমি এই যে উপরের দিকে লিখছি, যদি আমরা লম্ব বাই অতিভুজ লিখি তখন কিন্তু লেখা সাইন থিটা। এই যে সাইন থিটা সমান লিখতে পারি আমরা ওয়াই ডিভাইডেড বাই আর, একই। এবং তাহলে যদি আর আর গুণ করি, সুতরাং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। দেখো আর একটা সম্পর্ক পেয়ে গেছি, এটার নাম দিলাম 2 নং। এই যে 1 এবং 2 নং কিন্তু এই পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আরও দুইটা সম্পর্ক বের করা যায় এই দুইটা সমীকরণ থেকে, অথবা চিত্র থেকেও দেখানো যায়। চিত্র থেকে আমি দেখাচ্ছি, দেখো। তো যদি আমরা বলি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে কি লিখতে পারি আমরা? লম্ব হলো ওয়াই, ভূমি হচ্ছে এক্স, আবার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, অতিভুজ কিন্তু আর। এখান থেকে আমরা বের করতে পারি আর ইকুয়াল হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর আর একটা সম্পর্ক 3 নম্বর দিলাম, আর এবং এক্স এর মধ্যে সম্পর্ক দেখো। এখানে যে স্কোয়ার এই পাশে রুট হলো প্লাস মাইনাস দিয়ে দেওয়ার কথা থাকলেও দিলাম না কেন? আসলে আর একটা দূরত্ব বোঝাচ্ছে, এটা ব্যাসার্ধ ভেক্টর, তো যে কারণে এর সামনে একটা দূরত্ব যেহেতু, তাই এর সামনে মাইনাস চিহ্ন ব্যবহার করলাম না আমরা। এরপরে আসি লম্ব বাই ভূমি সমান কি লিখতে পারি আমরা? এত এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই যে একটা সম্পর্ক, এখান থেকে আমরা থিটার মান দেখাতে পারি ট্যান থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। 4 নম্বর দেখো, যে 1 2 3 4 এই 4টা সম্পর্ককেই বলা হয় পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো তোমরা দেখলে খুব সহজে, আমি তেমন কোনো কথা বলিনি, এই চিত্র আঁকার পরে জাস্ট আমি 4টা সমীকরণ এই চিত্র থেকে কীভাবে লিখলাম তাই আমি দেখালাম। এটা হলো পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন দেখো সেই 4টা সম্পর্কে আবার লিখেছি। এই 4টা সম্পর্ক আসলে ব্যবহার করতে হয় কোথায় কোনটা, সেটা একটু আমরা এখন বলে দেবো, যেন পরবর্তীতে একটু সহজ হয়। তো যদি এমন হয় যে একটা স্থানাঙ্ক আছে পোলারে,
সেই পোলার অবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে বলা হয়েছে বা ট্রান্সফার করতে বলা হয়েছে। তখন আমরা এই প্রথম যে দুইটা সম্পর্ক কার্তেশীয় পোলারের সম্পর্ক, সেই দুইটা সম্পর্ক ব্যবহার করব। যেরকম এটা থেকে যখন এটাতে ট্রান্সফার করতে বলবে তখন কিন্তু আর থিটার মান দেওয়া থাকবে, তখন আমাদের বের করতে হবে এক্স ওয়াইয়ের মান। তাই এক্স ইকুয়াল টু আর কস থিটা, এই যে প্রথম শর্তটা, আর আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এটা হলো দ্বিতীয় সম্পর্ক। এই দ্বিতীয় সম্পর্ক আমরা ব্যবহার করব অঙ্ক করার সময়। এরপরে আসি, যদি কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করতে বলে তার মানে এক্স ওয়াইয়ের মান দেওয়া থাকবে, তাহলে আমাদের বের করতে হবে আর থিটার মান। খেয়াল করে দেখো এখানে আর এর মান আছে রুট ওভার এক্স স্কোয়ার আর স্কোয়ার, এই এক্স ওয়াইয়ের মান ব্যবহার করে আর এর মান বের করবো এবং থিটার মান বের করবো এই সূত্র দিয়ে। তবে এখানে এই থিটার মানের জন্য এক এক চতুর্ভাগের জন্য এক একটা শর্ত আছে বের করার সুবিধার জন্য। তো দেখো ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেখো যদি এই বিন্দুটা স্থাপনে যে এক্স ওয়াইয়ের মান যে দেওয়া আছে এটা যদি আমরা দেখি যে প্রথম চতুর্ভাগে হয়, তখন আর থিটার মান একরকম হবে, দ্বিতীয় চতুর্ভাগে একরকম হবে, তৃতীয় চতুর্ভাগে একরকম হবে, চতুর্থ চতুর্ভাগে একরকম হবে। তো দেখো এটা আমি লিখে দিচ্ছি, বিন্দুটি এক্স ওয়াই বিন্দুটি একবারে লিখে দেই, প্রথম চতুর্ভাগে হলে থিটা সমান ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। মডুলাস না দিলেও চলে, তো এটা আমি মডুলাস দিয়ে শিখাচ্ছি তাই। আবার দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটা হবে পাই থেকে বিয়োগ, তৃতীয় চতুর্ভাগে হলে থিটার মানটা বের করব পাই প্লাস দিয়ে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এবং চতুর্থ চতুর্ভাগে যদি হয় হলে থিটা ইকুয়াল 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো খেয়াল করো, যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলারের স্থানাঙ্কে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের আর এর মান বের করবো এরূপ সূত্র দিয়ে, আর থিটার মান বের করবো এই 4টা সূত্রে যে কোনো একটা দিয়ে। তো বুঝবো কীভাবে? প্রথমে আমরা বিন্দুটাকে স্থাপন করব, প্রথমে তো শেখানো হলো কীভাবে স্থাপন করতে হয়, স্থাপন করে দেখবো সেটা কোন চতুর্ভাগে অবস্থিত। যদি দেখি যে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো, দ্বিতীয় চতুর্ভাগে হলে এটা অ্যাপ্লাই করবো, তৃতীয় চতুর্ভাগে হলে এটা, চতুর্থ চতুর্ভাগে হলে এটা। এরপরে যখন আমরা পরবর্তী লেকচারে যখন অঙ্ক শুরু করব তখন কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করব। এই সূত্র দিয়ে প্রথম অঙ্ক শুরু হবে। তো দেখো আরও কিছু সূত্র লিখেছি, এই সূত্রটাও অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের জন্য। দুইটা সূত্র লিখেছি দেখো, 1 এবং 2। সূত্র হলো, টাইটেল হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকা এর অর্থ হলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে নির্ণয় করবো সেই সূত্র আমরা এখানে সূত্র প্রমাণ করে না দেখিয়ে সরাসরি সূত্র লিখে দিচ্ছি। দেখো এটা প্রমাণ করা এতটা জরুরি নয়, আমরা এমনি বুঝতে পারবো। 1 নম্বর সূত্র দিয়েছি, যদি স্থানাঙ্কটা থাকে কার্তেশীয় ব্যবস্থায় থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক আকারে থাকে, তাহলে 1 নম্বরে এই 3টা সূত্র আমরা মনে রাখবো, আমি বুঝাই দিচ্ছি। আর যদি পোলার স্থানাঙ্কে থাকে, ধরো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এরকম r1 θ1 r2 θ2 এই আকারে আছে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। প্রথমে আসি এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব। এই সূত্রটা কিন্তু তোমরা অনেকেই পরিচিত, যারা হায়ার ম্যাথ পড়ছো এসএসসিতে। হায়ার ম্যাথে কিন্তু 11 অধ্যায়ের প্রথম চ্যাপ্টারে কিন্তু এই সূত্রটার সম্পর্কে ভালো পরিচয় পাওয়া গেছে। তো দুইটা বিন্দুর বিষয়টা এরকম, মনে করো এরকম স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু আছে, ধরো এ একটা বিন্দু, ধরো এটা এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, স্থানাঙ্ক আছে এরকম। এখানে x1 y1 x2 y2 ব্যবহার করার উদ্দেশ্য হলো এখানে সংখ্যা থাকবে, তখন এই বি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো কীভাবে, এ বি সূত্র দিয়ে এইভাবে ওই সূত্র ব্যবহার করব, এটা আমরা পারি। 2 নম্বরটা বোঝা দরকার আছে, x অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব কত। কেমন? অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করব। মনে করো আমি এখানে একটা অক্ষরেখা আঁকছি, খেয়াল করো। যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে স্থাপন করলাম, যেমন ধরো এখানে ধরো লিখলাম 3 6, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 6, তার মানে কি এটুকু হলো 6, এটুকু হচ্ছে 3। সহজে আমরা এটা বুঝতে পারি। এখন যদি তোমাদের কাউকে যদি প্রশ্ন করি বলো তো দেখি এই 3 6 বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত, তাহলে কিন্তু খুব সহজে তোমরা বলবে 6। কীভাবে আসলো? আসলে x অক্ষের দূরত্ব মানে হলো এই বিন্দু থেকে, মানে y এর মান হবে। আবার যদি বলে এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত, y অক্ষের দূরত্ব মানে কিন্তু এটা আর এটা কিন্তু সেম, তাহলে y অক্ষের দূরত্ব কিন্তু 3।
তো সেই কথাই লিখছে এখানে এক্স অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব এর মানে হলো এই যে ওয়াই এর মান আছে, এই ওয়াই এর মানটা হবে। মডুলাস চিহ্ন ব্যবহার করছি, দেখো দুই পাশে দুইটা খাড়া দাগ দিয়েছি, এটা হলো এই চিহ্নের নাম হচ্ছে মডুলাস। তো মডুলাস চিহ্নের উদ্দেশ্য হলো যদি ওয়াই এর মান কখনো নেগেটিভ হয় তাহলে সেটাকে পজিটিভ করবে, দূরত্ব তো সবসময় পজিটিভ হয় তাই। এটা তো প্রথম চতুর্ভাগে দেখিয়েছি, যদি এই চতুর্ভাগে হয় তাহলে কিন্তু এক্স এর মান নেগেটিভ হবে, তখন এই মডুলাসের কাজ হবে। একইভাবে দেখো ওয়াই অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব এক্স এর মান হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 3-7 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এটা কিন্তু এমসিকিউ এর চেয়েও ছোট। কী হবে আমরা সহজে বলতে পারি, এক্স অক্ষের দূরত্ব যেহেতু তাহলে ওয়াই এর মান হবে, কিন্তু মাইনাসটা তাড়িয়ে দেবো। এভাবে লিখতে পারি মডুলাস -7 = 7। এই সূত্রের কাজ এটা। একইভাবে যদি বলি ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব, এটা যদি ওয়াই অক্ষ থেকে হয় তাহলে কিন্তু তার দূরত্ব হবে 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর যদি বিন্দুর স্থানাঙ্ক এভাবে থাকে, কার্তেশীয় না থেকে যদি পোলার স্থানাঙ্কে থাকে, তাহলে সরাসরি আমরা এই সূত্র ব্যবহার করব। তো এই যখন আমরা অঙ্ক করব তখন এই সূত্রটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তো বলে রাখি, আসলে এই 1 নম্বর যে সূত্র, এই যে বিন্দুটাকে কার্তেশীয় অবস্থাতে থাকলে যে দূরত্ব নির্ণয়, আসলে এইটাই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক করবো আমরা। এগুলোর অঙ্ক তেমন নাই বললেই চলে, 1-2টা অঙ্ক আমি দেখাবো, সূত্র যেহেতু দিয়েছি সূত্র বোঝানোর জন্য একটা অঙ্ক আমি করে দেবো। বাকি কিন্তু এই চ্যাপ্টারে এই 3য় অধ্যায়ে যতগুলো অংশ সব কিন্তু এই কার্তেশীয় ব্যবস্থাতেই থাকবে, এক্স ওয়াই আকারে থাকবে, আর থিটা আকারে থাকবে না। দেখো খেয়াল করো, আমরা লিখেছি আরও কিছু বেসিক, মানে আমরা যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলোতে চ্যাপ্টারে ব্যবহার হবে। আরও কিছু জিনিস যেটা আগে পড়েছি সেগুলো একটু স্মরণ করা জরুরি, তাই আমি একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। হ্যাঁ, আরও কিছু বেসিক বলতে এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করতে যখন যাব তখন ত্রিভুজের ধরন সম্পর্কে ধারণা লাগবে। যেমন ত্রিভুজ, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, হ্যাঁ, ত্রিভুজ সংক্রান্ত। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা শর্ত হলো পিথাগোরাসের একটা এই ব্যবহার হবে আর কি, পিথাগোরাস। আর একটা হলো ত্রিভুজ সমবাহু হলে 3 বাহুর দৈর্ঘ্য সমান হয়, সমদ্বিবাহু হলে 2 বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর বিষমবাহুর দৈর্ঘ্য হলে 3 বাহুর দৈর্ঘ্য অসমান হয়। তো এটা আমাদের প্রয়োজন হবে মাঝে মধ্যে, তবে পিথাগোরাসের এটা বেশি দরকার। এরপরে 2 নম্বর চতুর্ভুজ, 2-এর 1 ধরো চতুর্ভুজ, তারপরেও চার বাহু সমান হলে, খেয়াল করে একটা চতুর্ভুজের যদি 4টা বাহু সমান হয় সেটা কি কি হতে পারে। চতুর্ভুজে কিন্তু বিভিন্ন নাম আছে, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, এই যে নামগুলো আছে। আমি যদি বলি 4 বাহু সমান হলে, 4 বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আসলে সেই চতুর্ভুজকে কী বলা হয়? আমরা সহজে বলবো সেটা বর্গ। কিন্তু আমি বলি বর্গ শুধু নয়, বর্গ হতে পারে, সেটা রম্বসও হতে পারে। হলে 1 কর্ণ যদি সমান হয়, কর্ণদ্বয় সমান হলে হলে বর্গ হবে, আর 2 হবে রম্বস। এই বেসিকটা দরকার হবে। সমান এবং 1 বিপরীত বাহু যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে। সেক্ষেত্রে কিন্তু 2টা ঘটনাই ঘটতে পারে, একটা হতে পারে আয়তক্ষেত্র এবং হতে পারে সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র কখন হবে? যদি কর্ণদ্বয় সমান হয় ক্ষেত্র, আর যদি কর্ণদ্বয় অসমান হলে হবে সামান্তরিক। এটা কিন্তু আসলে অতিরিক্ত আলোচনা, এটা কিন্তু আলোচনা করার প্রয়োজন ছিল না, তারপর আলোচনা করে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 4 বাহু সমান হলে কখনো বর্গ হতে পারে, রম্বস হতে পারে। আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করবো, একটু আগে সূত্র দিলাম দৈর্ঘ্য নির্ণয় সূত্র, সেটা বের করে এইগুলো আইডেন্টিফাই করবো। আর যদি কর্ণদ্বয় সমান হয় এবং বিপরীত বাহুদ্বয় সমান হয় আয়তক্ষেত্র, আর কর্ণ অসমান হলে সামান্তরিক। এটা জাস্ট বেসিক হিসেবে আলোচনা করে রাখলাম।